প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। ইতিমধ্যে তোমরা অনলাইনের কয়েকটি পরীক্ষা দিয়েছ। তো কিছুদিনের মধ্যে তোমাদের 70 মার্কসের একটি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো তারই আলোকে আমাদের অনলাইন পেজে সিলেবাস দেওয়া আছে। এই সিলেবাসের উপরেই তোমাদের পরীক্ষাটা হবে, এর বাইরে কোনো পরীক্ষা হবে না। তো শুধু সৃজনশীল পার্টটুকু হবে, বহু নির্বাচনী পার্ট নয়। সেখানে 7টি প্রশ্ন থাকবে, কোনো অপশন থাকবে না, 7টি প্রশ্নই লিখতে হবে। ভয়ের কোনো কারণ নেই। তোমাদের মাত্র 3টি বোর্ড নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কুমিল্লা বোর্ড 2019, সিলেট বোর্ড 2019, চট্টগ্রাম বোর্ড 2019। যেহেতু সিলেবাস এই 3টি বোর্ড, তো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব কুমিল্লা বোর্ড 2019 এই বোর্ডটি সম্পর্কে আলোচনা করব। একটু লিখে নিই। যখন আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আজকে তোমাদের সাথে আমি একটা ক্লাস নিব, তো যেহেতু কুমিল্লা বোর্ডের উপরে ক্লাসটা নেব, যখন ভাবছিলাম, রেডি হচ্ছিলাম, তখন আমি চিন্তা করছিলাম যে শুরুটা কি করে করব। তখন আমি 11টি প্রশ্ন খুব ভালোভাবে দেখলাম। দেখার পর আমার মনে হলো যে তোমাদেরকে ক্লাসে আমি একদিন শিখিয়েছিলাম কি করে তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর লিখবে এবং আসলে সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে তৈরি হয়ে থাকে এবং তার আনসার তোমাদের কি করে করতে হবে। তো আমি বেশ দেখলাম, দেখার পর আমার মনে হয়েছে যে যদি আমি এই 11টি প্রশ্নের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যে প্রশ্ন আছে সেগুলো নিয়ে প্রথমে আলোচনা করে ফেলি, তাহলে আমার মোটামুটি যে একটা টোটাল যে বোর্ড তার উপর কভার হয়ে যায়। তো আর যেহেতু গ এবং ঘ এই দুটো প্রশ্নই উদ্দীপক রিলেটেড, তাহলে উদ্দীপকটা আসলে আনসিন, আমরা জানি না উদ্দীপকটা কেমন হবে। যখন আমাদের পরীক্ষার সামনে উদ্দীপক চলে আসবে, তখন আমরা উদ্দীপকটা বেশ ভালোভাবে পড়ব। উদ্দীপক যখন আমরা বেশ ভালোভাবে পড়ার পর ওই প্রশ্নের সাথে মিল রেখে, আর অধ্যায় তো আমাদের ইনশাল্লাহ খুব ভালোভাবে পড়া হয়ে যাবে। 3টা বোর্ড আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পড়ব, আর ওভাবেই আমরা অ্যান্সারগুলো দিতে পারবো। গ আর ঘ নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। তো এক্ষেত্রে আমি যেটা করেছি, আমি কয়েকটি প্রশ্ন রেডি করেছি। 11টি প্রশ্ন থেকে কয়েকটি প্রশ্ন, অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যে প্রশ্নগুলো, সেগুলো রেডি করেছি, কারণ এগুলোর সাথে উদ্দীপকের কোনো মিল নেই। তোমরা সবাই জানো, খুব ভালোভাবে জানো, ক এবং খ, সৃজনশীল ক এবং খ এর উত্তরগুলো উদ্দীপক রিলেটেড না, কিন্তু সেই অধ্যায়ে রিলেটেড। তাহলে আমরা আর কথা না বলি, আমরা বোর্ডে চলে যাই। প্রথমে বোর্ডে চলে যাওয়া বলতে আমি প্রথমে প্রশ্নগুলো আমি একটু লিখব, যাতে আমার বারবার করে ওই আমরা কোথায় আছি সেটা যেন সমস্যা না হয়। এর জন্য আগে প্রশ্নটা লিখে নিব। প্রশ্নটা লিখে নিয়ে তার আলোকে তোমাদের সাথে আলোচনা করব।
প্রিয় শিক্ষার্থীরা, আমি পাঁচটি প্রশ্ন করে আলোচনা করব। তাহলে আমার এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে, অর্থনৈতিক উন্নয়নের মূল লক্ষ্য কী? অর্থনৈতিক উন্নয়নের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ যে জনগণ তাদের কল্যাণ করা। এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন। অর্থনৈতিক উন্নয়ন, আমরা যে অর্থনৈতিক উন্নয়নটা করব তার মূল লক্ষ্যটা কী? কোন উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা অর্থনৈতিক উন্নয়ন ঘটাবো? তাহলে আমরা বলবো অর্থনৈতিক উন্নয়নের মূল লক্ষ্য হচ্ছে জনসাধারণের কল্যাণ সাধন। এরপর চলে আসছি আমরা, মাথাপিছু আয় নির্ণয় পদ্ধতি ব্যাখ্যা করো। মাথাপিছু আয় এই শব্দটা তোমাদের কাছে খুব বেশি পরিচিত, আমি জানি এই শব্দটা তোমাদের কাছে খুবই পরিচিত, কিন্তু এখানে জানতে চাওয়া হয়নি মাথাপিছু আয় কাকে বলে। এখানে জানতে চাওয়া হয়েছে নির্ণয় পদ্ধতি, কিভাবে আমরা বুঝবো, মানে কি করে আমরা একটি জাতির বা একটি দেশের মাথাপিছু আয় নির্ণয় করব। তাহলে মাথাপিছু আয় নির্ণয় করতে হলে আমাকে দুটো জিনিস খুব ভালোভাবে জানতে হবে। একটি হচ্ছে দেশের জাতীয় ইনকাম বা জাতীয় আয়, একটি দেশের জাতীয় আয়, আর একটি হচ্ছে দেশের মোট জনসংখ্যা। এই দুটো জিনিস যদি আমার জানা থাকে তাহলে আমি খুব সহজেই এই মাথাপিছু আয় নির্ণয় করতে পারবো। তাহলে কি আমি যেভাবে বললাম সেভাবে খাতায় লিখব? এভাবে লিখলে কি আমি, এটা হচ্ছে একটি অনুধাবনমূলক প্রশ্ন, ব্যাখ্যা করো সেহেতু আমি যেভাবে বললাম ওটা হচ্ছে মূল থিম, কিন্তু আমি যখন গুছিয়ে লিখব তখন আমাকে 2 নাম্বার পেতে হবে খাতায়, ঠিক তার উপযোগী করেই লিখতে হবে। তাহলে আমরা কিভাবে শুরু করব? এভাবে শুরু করব, মাথাপিছু আয় হলো একটি নির্দিষ্ট সময়ে মাথাপিছু আয় হলো একটি দেশের একটি নির্দিষ্ট সময়ে সেই দেশের মোট আয়কে ওই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে ওই দেশের মাথাপিছু আয় বের করা যায়। তাহলে আমি যদি মাথাপিছু আয়কে এভাবে একটু লিখি, স্টুডেন্টস খেয়াল করো প্লিজ, এখানে হচ্ছে মাথাপিছু আয় সমান দেশের জাতীয় আয় আর এটা হচ্ছে দেশের মোট জনসংখ্যা। তাহলেই আমার মাথাপিছু আয়টি বের হয়ে যাবে। ক্লিয়ার? এরপর আসছি, বাংলাদেশের অর্থনীতি অনেকাংশে কৃষির উপর নির্ভরশীল কেন? এখন অনেকেই বলতে পারে যে এখন তো আসলে কৃষির উপর আমরা ওভাবে নির্ভরশীল না, আমরা এখন শিল্পক্ষেত্রে খুবই উন্নত, তো অতটা নির্ভরশীল না। কিন্তু যেটা আসল কথা, যেটা ফ্যাক্ট, সেটা হচ্ছে আমরা এখনও অধিকাংশে কৃষির উপর নির্ভরশীল। কিভাবে সেটা এখন বলছি। দেখো, বাংলাদেশের অর্থনীতি অনেকাংশে কৃষির উপর নির্ভরশীল। এর কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতি অনেকাংশে নির্ভরশীল কারণ দেশের শ্রম শক্তির মোট 40.60% কৃষিখাতে নিয়োজিত। শ্রমশক্তি তার মানে যে যারা শ্রমিক, যারা কাজ করে, তার 40.60% এই কৃষির উপরে সরাসরি নিয়োজিত। তো কি করে, যেমন দেশের রপ্তানি আয়েও কৃষিখাতের উল্লেখযোগ্য অবদান রয়েছে। দেশের যে রপ্তানি আয় সেখানেও কৃষিক্ষেত্রের মানে ব্যাপক অবদান রয়েছে। এরপরে রপ্তানি মানে শিল্পক্ষেত্রে বিভিন্ন কাঁচামাল, সে কাঁচামাল তৈরিতেও কিন্তু মানুষ খুব বেশি কৃষি শিল্পের উপরে বা কৃষির উপর নির্ভরশীল। তাহলে আমরা জেনে গেলাম যে বাংলাদেশের অর্থনীতি এখনও কেন কৃষির উপর অধিকাংশে নির্ভরশীল, সেটা আমরা জেনে গেছি। এরপর আমরা 5 নম্বরে চলে আসব। একটা প্রশ্ন বাদ রয়ে গেছে খুব সম্ভবত, ভোগ কাকে বলে? ভোগ কাকে বলে? এটা হচ্ছে অর্থনীতির একটি জ্ঞানমূলক প্রশ্ন, অর্থনীতি অংশের। তো এখানে রয়েছে ভোগ।
ভোগ কাকে বলে? অর্থনীতিতে ভোগ বলতে কোনো বস্তুর মানে যে উপযোগিতা, সে উপযোগিতা প্রয়োগ করার যে পদ্ধতি, কোনো অর্থনীতিতে কোনো বস্তুর উপযোগিতার প্রয়োগ করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকেই বলা হয় ভোগ। সে পদ্ধতিকে বলা হয় ভোগ। মানুষের অভাব পূরণের জন্য, অর্থাৎ মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্যের উপযোগিতা ব্যবহার করার যে প্রক্রিয়া, তাকে বলা হয় ভোগ। ক্লিয়ার? আমি আরও একবার বলছি, মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্যের উপযোগিতা ব্যবহার করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হয় ভোগ। আশা করি এই 5টি প্রশ্নের উত্তর আমরা খুব ভালোভাবে পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে আরও 5টি প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নের মধ্যে রয়েছে আয়কর কাকে বলে। প্রথমে আসছি, আয়কর কাকে বলে? জনসাধারণের ব্যক্তিগত আয়ের উপর যে কর নির্ধারণ করা হয়, জনসাধারণের মানে তোমার আমার, যারা আমরা আছি বাংলাদেশে, এই জনসাধারণের ব্যক্তিগত আয়ের উপরে যে কর নির্ধারণ করা হয়, তাকে বলা হয় আয়কর। এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন। 7 নম্বরে রয়েছে, কেন্দ্রীয় ব্যাংকে সকল ব্যাংকের অভিভাবক বলা হয় কেন? কেন্দ্রীয় ব্যাংক, ইংরেজিতে যেটাকে বলা হয় সেন্ট্রাল ব্যাংক, একটি দেশে কেন্দ্রীয় ব্যাংক থাকবে, সেই ব্যাংকে কেন সকল ব্যাংকের অভিভাবক বলা হয়? এই কেন্দ্রীয় ব্যাংক ছাড়াও আরও অনেক ব্যাংক রয়েছে, তবে এই কেন্দ্রীয় ব্যাংককে কেন অভিভাবক বলা হয় সেটি হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। এটি দেশের সমগ্র ব্যাংকের শীর্ষে অবস্থান করে সমগ্র ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে। তাই কেন্দ্রীয় ব্যাংককে সকল ব্যাংকের অভিভাবক বলা হয় এবং যে কোনো রকমের ব্যাংক সম্পর্কিত মতামত কেন্দ্রীয় ব্যাংক প্রদান করে থাকে, সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংক গ্রহণ করে থাকে এবং অন্যান্য ব্যাংক তা মেনে নেয়। এ কারণেই কেন্দ্রীয় ব্যাংককে সকল ব্যাংকের অভিভাবক বলা হয়ে থাকে। বুঝতে পেরেছ আশা করি। এরপর দেখো, মঙ্গল গ্রহের রং লাল কেন?
যখন এই প্রশ্নটি আমি প্রথমে পড়লাম তখন আমার মনে হলো যে কিভাবে মঙ্গল গ্রহের রং আবার লাল হয় কি করে, আর লাল বলতে আমার কল্পনায় চলে আসছে সেই লাল। আসলে বাস্তবে কি এত লাল? চলো দেখি কেমন লাল। মঙ্গল গ্রহ স্বাভাবিকভাবেই সূর্য থেকে পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ হচ্ছে এই মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহে সাধারণত এই মঙ্গল গ্রহটি পৃথিবীর তুলনায় অনেক ঠান্ডা, গিরিখাত এবং অনেক আগ্নেয়গিরি রয়েছে। এবং এই মঙ্গল গ্রহের যে কতগুলো পাথর পড়ে আছে, সেই পাথরের উপর মরিচার মতো পড়ে গেছে। আর যখন আমরা জানি মরিচার রঙ একটু লালচে লালচে, আর এতগুলো পাথরের উপর একাধারে যেহেতু মরিচা পড়ে গেছে, একটা কালার চলে আসছে, এর জন্য ওই মরিচার কালারটাকেই বলা হচ্ছে লাল কালার। এই কারণেই এই মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ। বুঝতে পেরেছ? এরপর চলে আসছি চিকনাগুল। চিকনাগুল হচ্ছে, এই প্রশ্নটা অনেক জায়গায় এসছে। আমি নট অনলি কুমিল্লা বোর্ড, আসলে এটা কুমিল্লা বোর্ডের প্রশ্ন নয়, কিন্তু আমি যখন পড়ার সময় আমার মনে হয়েছে বাচ্চাদেরকে আমার এই চিকনাগুল কি এটা সম্পর্কে বলা উচিত, কারণ আমি এ পর্যন্ত অনেকগুলো বোর্ডে দেখেছি এই একটা জ্ঞানমূলক টুক করে এসে পড়ে। তাহলে এই চিকনাগুল হচ্ছে মূলত একটি পাহাড়। এই পাহাড়টি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত, বাংলাদেশের উত্তর থেকে উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত, অর্থাৎ একেবারে মানচিত্রের উপর থেকে ওই দিকে চিকনাগুল উত্তর পূর্ব দিকে অবস্থিত, অর্থাৎ প্রায় সিলেটের ওই দিকে বা তারও আরও উপরে। সিলেট তো মাঝামাঝি, উপরের দিকে না মানচিত্রের, মানচিত্রের উপরের দিকের পশ্চিম দিকে এই চিকনাগুল পাহাড়টি অবস্থিত। শিক্ষার্থীরা, তোমরা কি জানো, আমি যে এই প্রশ্নটা বলতে ভুলে গেছি, এটা হচ্ছে মেরুরেখা কাকে বলে? আমার মনে পড়েছে, মেরুরেখা হচ্ছে পৃথিবীকে যদি আমরা কল্পনা করি, আমি যখন ছোট ছিলাম তখন আমি ভাবতাম যে আমাদের গ্লোবের মধ্যে যে দাগগুলো দেখা যায় এটা মনে হয় সত্য সত্য। আবার যখন একটু বুঝতে শিখেছি, যখন আমি বই পড়লাম, বইয়ে লেখা হচ্ছে এগুলো একটি কাল্পনিক রেখা। কিন্তু আদৌ কতখানি কাল্পনিক, যদি এই কাল্পনিক রেখা না থাকতো তাহলে আমরা অনেক কিছুই নির্ণয় করতে পারতাম না। তাহলে যেহেতু বিজ্ঞানীরা বলেছেন কাল্পনিক রেখা, তাহলে ধরেই নিলাম আমরা সেটা কাল্পনিক রেখা। তবে আমরা এখন পড়ব মেরুরেখা কাকে বলে। পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরুর মধ্যে পৃথিবীর কেন্দ্র বরাবর একটি, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ দিকে কেন্দ্র বরাবর একটি রেখা চলে গেছে। সেই রেখাকে পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষরেখা বা মেরুরেখা বলা হয়। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নের উত্তর।
প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি আরও কয়েকটি প্রশ্ন লিখে দিয়েছি। এখানে লেখা আছে গণযুদ্ধ কাকে বলে। গণযুদ্ধ জিনিসটা কি? গণ মানে কি? জন না, গণ হচ্ছে জন। অর্থাৎ যে যুদ্ধে কোনো দেশ বা অঞ্চলের যে যুদ্ধে কোনো দেশ বা অঞ্চলের সর্বস্তরের লোক অংশগ্রহণ করে তখন সেই যুদ্ধকে বলা হয় গণযুদ্ধ। ক্লিয়ার? একদম সহজ। যেই যুদ্ধে কোনো দেশের সর্বস্তরের লোক অংশগ্রহণ করে সেই যুদ্ধকে বলা হয় গণযুদ্ধ। এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন। এরপর 12 নম্বর আসছে যেটা, সেটা হচ্ছে প্লাইস্টোসিন যুগ কাকে বলে। প্লাইস্টোসিন যুগ কাকে বলে? আনুমানিক 25,000 বছর পূর্বের সময়কে বলা হয় প্লাইস্টোসিন যুগ। প্লাইস্টোসিনিক যুগ বলা হয়। অর্থাৎ এই যুগে আমাদের কিছু ভূমিরূপ দেখা দিয়েছিল। তো এর জন্যই আসলে প্লাইস্টোসিন শব্দটা এখানে চলে এসছে বোঝানোর জন্য, আগে বোঝানোর জন্য, পরে এই যুগের বর্ণনা, এই সময় কী কী ঘটেছিল সেগুলো বলা মানে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তো যাই হোক, প্লাইস্টোসিন যুগ তো আমরা জেনে গেলাম। সাধারণত অর্থাৎ 25,000 বছর, আনুমানিক 25,000 বছর পূর্বের সময়কেই বলা হয় প্লাইস্টোসিন যুগ। এরপরে আসছি আমরা কিশোর অপরাধ কি। তো কিশোর অপরাধ কি হচ্ছে? কিশোর কর্তৃক সামাজিক মূল্যবোধ ও আইন শৃঙ্খলা পরিপন্থী। কিশোর কর্তৃক অর্থাৎ আমাদের বাংলাদেশে যে কিশোর, সে বয়সে এই বাচ্চারা যখন সামাজিক মূল্যবোধ এবং আচার আচরণ, আইন শৃঙ্খলা পরিপন্থী যে কোনো কাজ করে থাকে তাহলে সেই কাজকে বলা হবে কিশোর অপরাধ। সেই কাজকেই বলা হবে কিশোর অপরাধ। এরপরে আসছে প্রতিলোম বিবাহ ভিত্তিক পরিবার কাকে বলে। প্রতিলোম বিবাহ ভিত্তিক কাকে বলে, পরিবার কাকে বলে? প্রতিলোম, আসলে এই প্রতিলোম এবং অনুলোম এই দুটো 14 এবং 15 নম্বর যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, এই দুটো প্রশ্ন কিন্তু কুমিল্লা বোর্ডের নয়। এটা আমি কয়েকটি বোর্ড প্রশ্নের মধ্যে দেখেছি যে এই প্রতিলোম বিবাহ ভিত্তিক পরিবার চলে আসে এবং অনুলোম বিবাহ ভিত্তিক পরিবার চলে আসে। এই দুটো প্রশ্নের উত্তর যে এত সহজ মানে যে জানবে না জেনে পরীক্ষায় অ্যান্সার না দিয়ে চলে আসবে, মানে তার চেয়ে বেশি কষ্ট আর লাগা উচিত না। তো প্রতিলোম হচ্ছে উঁচু শ্রেণীর ছেলে, উঁচু বর্ণের পাত্রের সাথে, আগে প্রতিলোম বলে নেই, নিচু বর্ণের পাত্রের সাথে প্রতিলোম সেটা হচ্ছে নিচু বর্ণভেদ। বর্ণ মানে জাত বা জাতি, এটা হিন্দু ধর্মে বেশি মেনে থাকে। তো নিচু ধর্মের বা নিচু বর্ণের, নিচু জাতের ছেলের সাথে উঁচু জাতের মেয়ের বিবাহর পর যদি তারা পরিবার গঠন করে থাকে তখন সেই পরিবারকে বলা হবে প্রতিলোম পরিবার। ক্লিয়ার? এই ছোট্ট কথাটাই যদি তোমার না জানা থাকে তাহলে তুমি আনসার করে আসতে পারবে না। আর যখন বাসায় এসে দেখবে যে আসলে প্রতিলোম জিনিসটা কি, বইগুলো যখন দেখবে যে এই পরিচিত এই সহজ কথাটাই তুমি লিখে দিয়ে আসতে পারো নাই, তখন তোমার মনের অবস্থা কেমন হবে একবার ভাবো। এরপর আসছে প্রতিলোম যদি তোমাদের একবার মনে থাকে, অনুলোমটা আর পড়তে হবে না, ওইটা আলটিমেটলি চলে আসবে। তবু আমি একটু আলোচনা করে দিচ্ছি, যেখানে আমি যখন এখানে লিখেছি তাহলে একটু আলোচনা করে দেই। অনুলোম হচ্ছে উঁচু বংশের বা উঁচু বর্ণের পাত্রের সাথে নিচু বর্ণের পাত্রীর যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তারা পরিবার গঠন করে তখন সেই পরিবারকে বলা হবে অনুলোম বিবাহ ভিত্তিক পরিবার। আশা করি বুঝতে পেরেছো। বুঝবে, খুব সহজ বিষয়, কোনো জটিলতার কিচ্ছু নেই। 16 নম্বরে রয়েছে এক পত্নী পরিবার কাকে বলে। পত্নী শব্দের অর্থ হচ্ছে
বউ, যেমন একটি পুরুষ যদি শুধুমাত্র একটি নারীকে বিবাহ করে তার পারিবারিক জীবন অতিবাহিত করে বা পরিবার গঠন করে, তখন সেই পরিবারকে বলা হবে এক পত্নী পরিবার। অর্থাৎ একটি পুরুষ যদি মাত্র একটি নারীকে বিবাহ করে পরিবার গঠন করে, তখন সেই পরিবারকে বলবো আমরা এক পত্নী পরিবার। তো শিক্ষার্থীরা একটা ব্যাপার দেখো, আমি 16টি প্রশ্ন, এই কুমিল্লা বোর্ড থেকে 16টি প্রশ্ন, কুমিল্লা বোর্ডের বাইরে দু একটা রয়েছে, সেখান থেকে আমার মনে হয়েছে যে এই কয়েকটি প্রশ্নের উত্তর আমার আগে দেওয়া উচিত। কেননা কারণ এরা উদ্দীপকের সাথে রিলেটেড নয়, এরা সরাসরি উদ্দীপক ছাড়া ক এবং ক্ষয়ের প্রশ্ন। তো আমার মনে হয়েছে আগে যদি আমি এই 11টা প্রশ্নের ক খগুলো ক্লিয়ার করে দেই, রইল বা কি গ ঘ যেটা উদ্দীপক রিলেটেড, তো তোমাদের যে উদ্দীপকটা তোমাদের সামনে আসবে তখন তোমরা সেই ওটা উদ্দীপকের সাথে তোমরা তো অধ্যায় পড়বে, অবশ্যই তোমরা মেন বইটা ফলো করবে, তার সাথে উদ্দীপকের মিল রেখে তোমরা গ এবং ঘ এই আনসার করে দিবে। আর কিভাবে লিখবে সেটা আমি যখন ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা খুব সহজেই এই একটি বোর্ডকে আয়ত্ত করতে পারবে, খুব বেশি সময় লাগবে না, মাত্র তো 11টা প্রশ্ন। তাও তো তোমার হচ্ছে এইগুলো আগে শেষ করে ফেললে জ্ঞানমূলক এবং অনুধাবন, তখন পড়তে আরও বেশি সুবিধা হবে, মনে হবে যে আমার অর্ধেকের বেশি পড়াই হয়ে গেছে। জাস্ট গ আর ঘয়ের জন্য মেন্টালি প্রিপারেশন নিবে এবং বই, তোমাদের যে পাঠ্য বই, মেইন বই, সেটা খুব ভালোভাবে পড়বে। ওটা পড়লে অনেক সময় আসে উদ্দীপকে যে তোমার পাঠ্যপুস্তকের আলোকে নিচের অংশটুকু বা উদ্দীপকের অংশটুকু কী মিল খুঁজে পেলে বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো। তাহলে তোমাকে কি করতে হবে, অবশ্যই সেই পড়াগুলো একটু পড়বে, মানে সেই অধ্যায়গুলো একটু ভালো করে তোমরা রপ্ত করে নেবে। তো সে পর্যন্ত ভালো থাকো, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আমি একটু বাড়ির কাজ দিব আজ বাড়ির কাজটা হচ্ছে এরকম, সিলেট বোর্ড 2019, সিলেট বোর্ড 2019 এই বোর্ডের যতগুলো প্রশ্ন উত্তর আছে তোমরা রেডি করে নিবে। নেক্সট ক্লাসে আমি এই সিলেট বোর্ডের উপর তোমাদের পড়াবো। যদি তোমাদের রাস্তাটা একটু চেনা থাকে, সেই রাস্তায় যাওয়া কি খুব সহজ না, দ্রুত এবং নিরাপদভাবে আমরা গন্তব্যে পৌঁছাতে পারবো। কিন্তু যদি রাস্তাটাই আমার অচেনা হয়ে যায়, তাহলে আমাকে অনেক বিপদের সম্মুখীন হতে হবে এবং সঠিক সময়ে আমি সঠিক জায়গায় পৌঁছতে পারবো না। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এরকম, যদি আমরা আগে থেকে এই সিলেট বোর্ডের সম্পর্কে আমাদের মাথায় ধারণা থাকে এবং কয়েকটি প্রশ্ন যদি আমার জানাও থাকে, তাহলে তোমার ম্যাডাম, অর্থাৎ তোমাদের ম্যাডাম যখন পড়াবে তখন তোমাদের কাছে খুব সহজ লাগবে, খুব বোধগম্য হবে তোমরা। তো বাসায় প্রস্তুতি নাও, ভালো থাকো, খোদা হাফেজ।